এই কথাটা বলেছেন ওই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে দেশটা উনি চালান না, দেশটা বিজেপি চালায়। ওনার কথার কোনো দাম পশ্চিমবঙ্গবাসী আর দেয় বলে আমার অন্তত মনে হয় না। বিজেপিও আবার যে একদম বলছে যে এক দেশ এক ভোট, এটাও একটা ভোটের ইস্যুও হতে পারে। এর আগে যে সিএ যে ব্যাপারটা ছিল, এইবার যে সিএ, দুটোর মধ্যে এখন একটা রুলিংয়ের পার্থক্য হয়ে গেছে। যে নাগরিকত্ব বিল ঘটনাটা আজকের নয়, আমাদের মুখ্যমন্ত্রীও তো নাগরিকত্ব বিল চেয়েছিলেন, যার জন্য বিধানসভায় ভাঙচুরও হয়েছিল বহু বছর আগে। ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আজকে রামনবমীর ক্ষেত্রে কেন তিনি সেই উৎসবটাকে আলাদাভাবে কথা বলছেন? পুলিশ রামনবমীর গণ্ডগোলে কিছুই ব্যবস্থা নিচ্ছে না, সেইটা বলার জন্য আজকে হাইকোর্টে আসতে। কোর্টের অর্ডারটাকে কেউ যদি ধর্মীয় অভিসন্ধির কাজে ব্যবহার করার চেষ্টা করে, কোর্ট কিন্তু সেইখানেও কঠোর হবে। এনআইএর ওপরও কিন্তু অর্ডার রয়েছে, কোনো গণ্ডগোল হলে এই বছর রামনবমীতেও এনআইএ কিন্তু ব্যবস্থা নিতে পারে। আচ্ছা, ইতিমধ্যে বিজেপির ইস্তেহার প্রকাশ হয়েছে এবং সেখানে এক দেশ এক ভোটের কথা বলেছে। মানে এই বিষয় নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে আর এক নয়, দেশে কোনো ভোট হবে না, গণতন্ত্র অধিকার থাকবে না, দেশে এখন এক ন্যায়তন্ত্র কথা হবে, সেই রাজ্যের শাসন শুরু হবে। দেখুন, উনি এই কথাটা বলেছেন ওই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে দেশটা উনি চালান না, দেশটা বিজেপি চালায়। এবং রাজ্য এইখানে পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বেশ কতগুলো 23-24টা রাজ্য আছে আমাদের দেশে। সুতরাং সেই রাজ্যগুলো যদি এই এজেন্ডাকে মেনে নেয়, তাহলে ওনার মানতে কোথায় অসুবিধা, সেটা আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে উনি হয়তো এটাই ভাবছেন যে লোকসভা ভোটে যেহেতু তার পায়ের তলা থেকে মাটির জমি সরে যাচ্ছে, পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে, সুতরাং যদি এখান বিজেপি পরবর্তীকালে ওই ভোটটাও কাছাকাছি এনে দেয় বা এক ভোট করে নেয়, তাহলে হয়তো তার হাত থেকে রাজ্যের যে ক্ষমতা সেটাও চলে যাবে। সেই প্রসঙ্গ থেকে তিনি হয়তো বলছেন কথাগুলো। দেখুন, ওনার কথার কোনো দাম পশ্চিমবঙ্গবাসী আর দেয় বলে আমার অন্তত মনে হয় না। এখন উনি যেটা বলছেন, যেহেতু মুখ্যমন্ত্রী, তার কথার তো কিছু গুরুত্ব রয়েছে। তবে আমার মনে হয় না যে বিজেপিও আবার যে একদম বলছে যে এক দেশ এক ভোট, এটাও একটা ভোটের ইস্যুও হতে পারে। তার কারণ হচ্ছে এক দেশ এক ভোট করাটাও একটু অসম্ভব ব্যাপার। তার কারণ হচ্ছে যে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে বিধানসভার টেনিওর বাকি আছে। বিধানসভার টেনিওর যেমন আমাদের রাজ্যে 2 বছর বাকি আছে, অন্যান্য রাজ্যগুলোতে মাঝে কিছু নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে, সেখানে টেনিওর বেশ কিছুটা বাকি আছে। কয়েকটা রাজ্যের ক্ষেত্রে আবার সামনে এসেছে। সুতরাং এই জায়গাটা একটা মানে সব জায়গাকে সামনে এনে এটাকে করতে হবে। এবং এইটা তো এই ভোটে কখনোই হবে না। তার কারণ হচ্ছে যে হতে পারে এটা তো রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক মঞ্চতে এইগুলো কথাগুলো বলতে হয়। আপনি একটা কথা বলুন না, বাস্তবে এটা কখনো কি সম্ভব? আজকে লোকসভা ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, কোথায় কখন ভোট হবে সারা দেশে সেটা বলা হয়ে গেছে। লোকসভা ভোটের সঙ্গে তাহলে এক দেশ এক ভোট যদি এজেন্ডা হয়, তাহলে এই এজেন্ডাটা 5 বছর পরে হতে পারে। অথবা দেখা যেতে পারে যে সমস্ত জায়গায় বিজেপি হয়তো বিশালভাবে ক্ষমতায় জিতে আসবে, সেই জায়গাগুলোতে বিধানসভা ভেঙেও বিধানসভা ভোট তারা করে দিতে পারে। কিন্তু যদি সেটা করেও দেয়, তারপরের যে 5 ইয়ার্স পরে যে ভোটটা হবে, সেই ভোটটাতে সমস্ত ভোট। এবং এইখানে একটা কিন্তু প্রশ্ন আছে, এইখানে প্রশ্নটা হচ্ছে যে অনেকে এই প্রশ্নটা তুলেছেন, শুধু মুখ্যমন্ত্রী বলে নয়, অনেকে এই প্রশ্নটা তুলেছেন অন্য ভোটগুলো তাহলে কী হবে? শুধুমাত্র লোকসভা বিধানসভা ভোটটাই তো ভোট নয়। তাহলে একটা রাজ্যে পঞ্চায়েত ভোট আছে, একটা রাজ্যে আরও মিউনিসিপ্যাল ভোট আছে, আরও অন্যান্য ছোটোখাটো ভোটগুলো আছে। সেই ব্যাপারগুলোও নাকি বিজেপির একজন নেতা একবার বলেছিলেন যে সেই ভোটগুলোও একসাথে হবে। সেইটা আদৌ বাস্তবে সম্ভব কিনা, সেইটা পার্লামেন্টারি এই রকম একটা জায়গায় যেখানে আমরা বিভিন্ন মানে রাজ্য এবং মানে বিভিন্ন রাজ্যের সার্বভৌমত্বে একটা দেশ গঠন হয়েছে এবং পুরোটাই গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটা আদৌ সম্ভব কিনা এটাও ভেবে দেখার প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি বিজেপির ইস্তেহারে বলা হয়েছে যে বিতর্কিত সিএ এবং ইউনিফর্ম সিভিল কোড সেটাও লাগু করতে চায় তারা ক্ষমতায় আসে। হ্যাঁ, দেখুন, এটা তো তাদের ইস্তেহারে আগেই ছিল। কিন্তু আমি একটা কথা বলি, আমি অরাজনৈতিক আপনাকে একটা কথা বলছি যে তার মধ্যেও কিছুটা রাজনীতি রয়েছে, কারণ আমি সেটাকে ঘুরিয়ে আপনাকে বলছি। এর আগে যে সিএ যে ব্যাপারটা ছিল, এইবার যে সিএ, দুটোর মধ্যে এখন একটা রুলিংয়ের পার্থক্য হয়ে গেছে। কি পার্থক্য বলুন তো? এইবার যে সিএ এটা লাগু করার কথা বলা হয়েছে, সেইটাতে কিন্তু বলা আছে ডেটটা গেছে পিছিয়ে। সেই ডেটটা কবে হয়ে গেছে? বিজেপি ক্ষমতায় আসার পর। তার আগে যেগুলো হয়েছে, তার মানে সেগুলোকে প্রকারান্তরে তারা মেনে নিচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা বিশাল বড় রাজনৈতিক চাল, কারণ তারা ক্ষমতায় আসার পর যেগুলো হয়েছে সেগুলো নিয়ে যদি হয়, সেই সমস্ত জায়গায় আমাদের রাজ্যের নিরিখে বলুন বা আসামের রাজ্যের নিরিখে বলুন, সেই জায়গাগুলো অনেক কম। যারা রিহ্যাবিলিটেশন যারা চলে এসেছে অলরেডি বাংলাদেশ থেকে বলুন বা অন্যান্য দেশ থেকে, সেগুলো অনেক আগেই তারা চলে এসেছে। সুতরাং সেই জায়গাতে মানুষ যে খুব কম আসবে বা ডিটেনশনে মানুষ যে খুব কম যাবে, এটা বিজেপিও জানতো। ঠিক আছে, শুধুমাত্র একটা লাগু করার জন্য তারা করেছে।
তবে আমি মনে করি যে নাগরিকত্ব বিল ঘটনাটা আজকের নয়, আমাদের মুখ্যমন্ত্রীও তো নাগরিকত্ব বিল চেয়েছিলেন, যার জন্য বিধানসভায় ভাঙচুরও হয়েছিল বহু বছর আগে, এবং সেখানে বিধানসভা দেখার জন্য সাধারণ মানুষকে খুলে দেওয়া হয়েছিল, যেখানে মানুষ অ্যাক্সেস নিচ্ছিল না, ওই ভাঙচুর হওয়ার জন্য এই নাগরিকত্ব বিল নিয়েই বা এই নাগরিকত্ব নিয়ে এই গণ্ডগোলটা হয়েছিল। নাগরিকত্ব আইনটা আজকের নয়, নাগরিকত্ব আইনটা কিন্তু অনেক পুরনো, সেটাকে বলা যেতে পারে মান্যতা দিল বিজেপি এই সিএএ করে। কিন্তু আপনি যেটা বলছেন সেইটার সঙ্গে আমি মানে পুরোপুরি একমত না হলেও কিছুটা ব্যাপার তো রাজনৈতিক আছেই। পাশাপাশি আপনাকে এটাও ভাবতে হবে যে আমাদের একটা দেশ, যে দেশটা হয়তো দেখা গেল যে বলা যেতে পারে এটা হিন্দু প্রধানই একটা দেশ, সেই হিন্দু প্রধান দেশে দেখুন, আমি এখানে এমন কোনো কথা বলতে চাই না যে আমার যারা মুসলিম ভাই বোন রয়েছেন বা আমার যারা কলিগ দাদা দিদি রয়েছেন তাদের মধ্যে কোনো রকম বিভেদের সৃষ্টি হোক। দেখুন, বিজেপি সরকার কিন্তু বারবার একটাই কথা বলেছে যে এদেশের যারা মুসলিম তাদের কোনো গণ্ডগোল হবে না। আমি তো সত্যিই এটা ঘটনা, অন্য দেশ থেকে এসে আমার দেশে নাগরিকত্ব যদি পেয়ে যায়, আমি অন্য দিক থেকে দেখছি না আমার দেশের নাগরিক সংখ্যা যেরকম বেড়ে যাবে, আমার দেশের চাকরি বাকরি, আমার দেশের মানে অন্যান্য জিনিস, সেগুলোতে তো আমাদের দেশের যারা অরিজিনাল, যারা আমাদের দেশের নাগরিক তারা তো বঞ্চিত হবেন, তাহলে সেইটার অধিকারও তো একটা দেশের নেই। সুতরাং সেই দিক থেকে হয়তো সিএএ বা এনআরসির ব্যাপারটা আমি পরে আসবো, সিএএ ব্যাপারটাকে ইমপ্লিমেন্টেশন করাটা কিন্তু জরুরি, কিছু কিছু জায়গায় জরুরি। মতুয়াদের সিএএ না থাকলে আজকে তাদের মানে কি নাগরিকত্ব, তারা কোন দেশের নাগরিক, ইট উইল বি ইন কোশ্চেন। আরও অন্যান্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ধর্মের ভিত্তিতে কিন্তু আমাদের দেশ এটা বলা হচ্ছে, কিন্তু এই জায়গাটাকেও আমি আবার সমর্থন করি না। কিন্তু একটা জিনিস আপনাকে মানতে হবে, যেখানে বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান এরা পরিষ্কার বলে দিচ্ছে, দেখুন বাংলাদেশ তারা বলে যে মানে প্রজাতান্ত্রিক বাংলাদেশ বা গণতান্ত্রিক বাংলাদেশ, কিন্তু সেখানে মুসলিম যারা রয়েছেন তাদেরই আধিক্যটা বেশি। পাকিস্তান তো মুসলিম কান্ট্রি, আফগানিস্তান মুসলিম কান্ট্রি, সেই জন্য তারা বলেছে যে সেই সব দেশে যারা হিন্দু রয়েছেন তাদের যদি থাকতে অসুবিধা হয়, তাদের যদি সেই দেশ গ্রহণ করতে না পারে, সেই তারা যেন আমাদের দেশে চলে আসে, কিন্তু মুসলিমরা আসবে না। আমি ঠিক এই জায়গাটাকে না, এই জায়গাটাকে আমার এই জায়গাটা কিছুটা আপত্তি রয়েছে। তার কারণ হচ্ছে যে কোনো একটা কেন্দ্রীয় সরকার এই কথাটা কখনো বলতে পারে না, মানে সেখানে একটা ধর্মীয় ব্যাপারে কোথাও একটা সুড়সুড়ি দেওয়া হয়ে যায়। আমি এটাই মনে করি যে শরণার্থী যারা এসেছেন আমার মনে হয় সবার ক্ষেত্রেই এইটা কড়াকড়ি করে দেওয়া উচিত যে ভাই অন্য দেশের যারা নাগরিক তারা বৈধ পরিচয়পত্র নিয়ে তারা আসুক, তারা বেড়াতে আসুক, তারা পড়াশোনা করতে আসুক, তার ব্যাপার আলাদা। যেরকম এখানকার দেশের লোক অন্য দেশে যায়, অন্য দেশের লোক এসে এখানে হম্বিতম্বি করবে, ছড়ি ঘোরাবে, শুধুমাত্র একটা ধর্মের বলে তারা এখানে এসে থাকবে, আমাদের দেশের যারা অরিজিনাল, আমাদের দেশের যারা খেটে খাওয়া মানুষ তাদের অসুবিধার সৃষ্টি করবে, সেরকম কোনো পলিসি দেশের জন্য খুব একটা সুখকর বলে আমার মনে হয় না। বিজেপির কিছু ভালো কিছু খারাপ তো আছেই, আমি সেই জন্য মনে করি যে এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার রয়েছে। তবে আপনাকে যেটা বললাম, আমি আবার সেই প্রথমে একটাই কথা বলি যে ওরাও জানে যে এইটা নিয়ে গণ্ডগোল হতে পারে, যার জন্য লাস্ট রুলিংটা ওরা রেখেছে 2014। তারা জানে যে 2014-এর পরে তাদের ক্ষমতায়নে এই সিএএর গল্পগুলো তুলেছিল, যেহেতু তারা বহু কম লোক এসেছে, সুতরাং ডিটেনশন ক্যাম্পে বেশি লোককে পাঠাতে হবে না, তারাও বেঁচে যাবে, আইনটাও লাগু হয়ে যাবে, এই রকম একটা চিন্তাভাবনা তাদের রয়েছে। আচ্ছা, ইতিমধ্যে রামনবমীর অনুমতি হাইকোর্ট থেকে দেওয়া হয়ে গেছে এবং এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রচারে বেরিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে সাধারণ মানুষকে যেন হিংসা না করতে এবং যারা হিংসা করছে তাদের থেকে বিরত থাকতে, এবং তারই সাথে বলেছে শীতলকুচিতে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনা যেন আবার পুনরাবৃত্তি করতে পারে। তো সেই হিসাবে ভগবানকে রাখবেন, আল্লাহকে রাখবেন, কারণ হিংসায় পা দেবেন না। না, এটা তো উনি মুখ্যমন্ত্রী হিসাবে খুবই ভালো কথাই বলেছেন। তবে শীতলকুচির যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে এই ঘটনা তিনি তুলেছেন, এটা মানে রিলেট তিনি কিভাবে করলেন আমি জানি না, ঠিক আছে। না, সেটা তো ভোটের সময় হয়েছিল, সেখানে মানে গুলি টুলি চলেছিল, ইত্যাদি হয়েছিল, কিন্তু সেখানে এই রামনবমী বা কোনো কিছু নিয়ে হয়নি। উনি তো একটা জিনিস বারবারই ভুলে যাচ্ছেন, আগের বছর রামনবমী ভাসানের দিন কি হয়েছিল, এত গণ্ডগোল হয়েছিল, যেটা পরবর্তীকালে পুলিশ তদন্ত করে ব্যর্থ হয় এবং হাইকোর্ট থেকে এনআইএর অর্ডার হয় এবং এনআইএ 9 থেকে 10 জনকে গ্রেপ্তার করে। তারপরে সেই পুলিশই চেয়েছিল বা প্রশাসনই চেয়েছিল বা রাজ্য সরকারের একটা অংশ চেয়েছিল যে রামনবমীতে এই বছর কোনো মিছিল না হোক। কেন হাইকোর্টে আসতে হবে? শুক্রবার মামলা হয়ে রাজ্য সরকার চরম বিরোধিতা করলো, আজকে মামলা হলো,
নম্বর ঘরে, এবং সেখানেও তাদের আপনি দেখুন টেন্টেটিভলি বিরোধিতা। যত রাজ্য সরকারের বড় বড় পোস্টের লয়াররা রয়েছে একদম দাঁড়িয়ে বিরোধিতা করেছে, কিন্তু জজ সাহেব যিনি জয় সেনগুপ্ত, তিনি সঠিক অর্ডার দিয়েছেন আমি এটা মনে করি। কারণ সুপ্রিম কোর্ট তো আমাদেরকে বলেছে যে ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে সমস্ত ধর্মের মানুষের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে মান্যতা দিতে হবে। কারণ তবেই তো একটা দেশের কনস্টিটিউশন রক্ষিত হবে, তবেই তো একটা দেশের সার্বভৌমত্ব রক্ষিত হবে, এটা আমি মনে করি। আর একটা ব্যাপার হচ্ছে যে কিভাবে এই মুখ্যমন্ত্রী এক এক সময় এক এক রকম কথা বলেন আমি সেটা জানি না। তার কারণ হচ্ছে যে যখন আপনি দেখবেন দুর্গাপুজোর ব্যানার পড়ে বা ঈদের ব্যানার পড়ে, তখন উনি বলেন যে উৎসব যার, এই ধর্ম যার যার উৎসব সবার। তাহলে আজকে রামনবমীর ক্ষেত্রে কেন তিনি সেই উৎসবটাকে আলাদাভাবে কথা বলছেন বা আলাদা বলছেন? দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে সমস্ত কিছু নিয়ে রাজনীতি করা এটা ওনার একটা পেশা, এটার থেকে আমরা ওনাকে দূরে রাখতে পারবো না। কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যে রাজ্যে এই সামান্য রামনবমীর মিছিলের জন্য হাইকোর্টে ছুটে আসতে হয়, সেই রাজ্যের রাজ্য সরকার কখনোই চায় না যে কিছু সেকশনাল কিছু ধর্মীয় অনুষ্ঠান সেগুলো শান্তিপূর্ণভাবে হোক। তো আমি সেটাই বলছি, শুধু এই রাজ্যে কেন, সারা দেশে কোথাও হিংসা দেখেছেন? কোথাও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বা বিজেপির শাসিত কোনো রাজ্য তারা বলেছে কোথাও যে তুমি এখানে ঈদের নামাজ পড়তে পারবে না, তুমি এখানে ঈদ পালন করতে পারবে না? কোথাও বলেছে? আমাদের রাজ্যে কোথাও বলেছে? আমাদের রাজ্যে বিরোধী দলনেতা কোথাও বলেছেন? তাহলে কেন একটা রামনবমীকে নিয়ে এটা করা হয়? কেন করা হয়? শুধুমাত্র সেখানে কি তাহলে ওরা কি মনে করে যে এটা বিজেপির একটা অনুষ্ঠান? না। সুপ্রিম কোর্ট যখন এটা কেন তারা লোকে ভুলে যায়, সুপ্রিম কোর্ট যখন রাম মন্দির করার অনুমতি দিল, তাহলে কি সেটা কি বিজেপিকে দেখে অনুমতি দেওয়া হয়েছে? সেটা তো একটা ইস্যুর ভিত্তিতে একটা মামলা হয়েছে, সেই মামলা থেকে সেই অনুমতি এসেছে। দেশের সুপ্রিম কোর্ট 5 জাজেস বেঞ্চ বহু বছর পর, 74 বছর মামলা চলার পর সেই অনুমতি এসেছে। সুতরাং আজকে যারা এইটাকে পলিটিক্যালাইজড করার কথা ভাবছেন, আমার মনে হয় যে তাদের এটা চিন্তাভাবনা করার সময় এসেছে। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি মুখ্যমন্ত্রী হিসেবে। আজকে যদি তাকে আমি পছন্দ না করতে পারি, কিন্তু তিনি আপনারও মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আমাদের সবার মুখ্যমন্ত্রী, এটা আমাকে মানতে হবে। এবং আমি আমার রাজ্যের ভালো খারাপ সব কিছুই সেটা তো মুখ্যমন্ত্রীর দখলে। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভোট সব কিছু জিনিস নয়, একটা রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করাটার দায়িত্বও তার। তিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ বাধা দিচ্ছে বা পুলিশ রামনবমীর গণ্ডগোলে কিছুই ব্যবস্থা নিচ্ছে না, সেইটা বলার জন্য আজকে হাইকোর্টে আসতে হচ্ছে। এত ন্যাক্কারজনক অবস্থায় রাজ্য চলে গেছে। আপনি বলুন, এই রামনবমীর ক্ষেত্রে আমি মনে করি হাইকোর্ট সঠিক অর্ডার দিয়েছে, এবং উনি যাই বলুন না কেন, হাইকোর্ট সবার ওপরে। দেশের কনস্টিটিউশনের পরে যদি কিছু থাকে তার নাম হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। কোর্টের অর্ডার শিরোধার্য, সেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো ফ্যাক্টর না। কোর্ট অর্ডার দিয়েছে, উনি যাই বলুন না কেন আমি বলবো কোর্ট যেভাবে মানতে বলেছে সেভাবে মানুন, সেভাবে রামনবমী করুন, এবং কোনো কিছুকে পলিটিক্যাল কালার না লাগিয়ে করুন। আর পুলিশকে যেভাবে নিরাপত্তা দিতে বলেছে এই অর্ডারে, সেইভাবে পুলিশ যেন নিরাপত্তা দেয়। এবং যদি কাউকে রাজ্য সরকারের তরফে অনৈতিকভাবে বাধা দেওয়া হয়, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথাও আজকে অর্ডারে বলা হয়েছে, সেই অনুযায়ী যেন কাজ হয়। আপনার মাধ্যমে আমি এই বার্তাটাই রাখতে চাই। আপনার কি মনে হয়, কি এই বছর কি রামনবমীতে হিংসার সম্ভাবনা রয়েছে? কারণ ইতিমধ্যে কোর্ট থেকে বলা হচ্ছে রাজ্যকে যদি সুরক্ষা যায় তাহলে কেন্দ্র বাহিনীর জন্য আবেদন করতে হবে। দেখুন, যেভাবে হিংসা বেড়ে যাচ্ছে তাহলে কিছুটা হলেও হতে পারে, কিন্তু মানুষ যদি সচেতন থাকে, আমি মনে করি একটা উৎসবকে কেন্দ্র করে কখনোই হিংসা হওয়া উচিত নয়। যারা করবেন, আমি তাদেরকেও আপনার মাধ্যমে একটা রিকোয়েস্ট করব যে আপনারাও এটাকে কোনো পলিটিক্যাল কালার না দিয়ে একটা যেরকম ধর্মীয় অনুষ্ঠান হয় সেরকম ধর্মীয় অনুষ্ঠানভাবেই পালন করুন। কারণ এটাও ঠিক যে কোর্টের অর্ডারটাকে কেউ যদি ধর্মীয় অভিসন্ধির কাজে ব্যবহার করার চেষ্টা করে, কোর্ট কিন্তু সেইখানেও কঠোর হবে। আপনার আজকে মনে হচ্ছে যে কোর্ট অর্ডার দিয়েছে, আমরা খুব খুশি কোর্ট অর্ডার দিয়েছে। ভারতবর্ষের মানুষ তারা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, কিন্তু কেউ যদি সেই ধর্মীয় অনুষ্ঠানকে পলিটিক্যাল কালার লাগানোর চেষ্টা করে, কেউ যদি সেই ধর্মীয় অনুষ্ঠানকে জোর করে খারাপ করার চেষ্টা করে, তখন আমি আপনাকে বলছি এই কোর্টই আরও কঠিন এবং কঠোর হবে। যেভাবে এনআইএ তদন্তের অর্ডার দিয়ে যারা গণ্ডগোল করেছিল তাদেরকে যেভাবে অ্যারেস্ট করানো হয়েছে এবং যেভাবে এই মামলার গতি প্রকৃতি ঘোরানো হয়েছে, এনআইএর ওপরও কিন্তু অর্ডার রয়েছে। কোনো গণ্ডগোল হলে এই বছর রামনবমীতেও এনআইএ কিন্তু ব্যবস্থা নিতে পারে। এবং আপনার মাধ্যমে আমি একটা কথা জানিয়ে দিই, এনআইএকে
কোনো কিছু করার জন্য হাইকোর্টের পারমিশন নিতে হয় না। এনআইএ অ্যাক্ট বলছে সাধারণ মানুষ সেখানে অ্যাপ্লিকেশান করলে তারা ইনভেস্টিগেশন করে কিছু পেলে তারাই ব্যবস্থা নিতে পারে এবং পরবর্তীকালে তারা কোর্টকে রিপোর্ট দিতে পারে। সুতরাং আমি এটা মনে করি উইদাউট এনি পলিটিক্যাল কালার ভারতের সার্বভৌমত্বের কথা মাথায় রেখে আপনারা শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন এবং যেভাবে ঈদ পালন করেছেন কোনো গণ্ডগোল ছাড়া সেভাবেই রামনবমী পালন করুন। আমার রাজ্যে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই, সবাই একসাথে থাকুক এবং আমার রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এটাই আমি চাইব।